অনন্যযোগ্য অযৌক্তিক ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি কড়া প্রতিক্রিয়া জানালো ভারত, পাল্টা পদক্ষেপ বার্তা বিদেশ মন্ত্রকের। আরও জানিয়ে দেব, গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও 94 ফিলিস্তিনি। আরও জানিয়ে দেব, আগামী সপ্তাহে রাশিয়া সফরে যেতে পারেন ট্রাম্পের বিশেষ দূত। সর্বশেষ জানিয়ে দেব, ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া। এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এখন শুনছেন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক হুঁশিয়ারিতে তীব্র প্রতিক্রিয়া জানালো ভারত। সোমবার রাতে সামাজিক মাধ্যমে টুইটার সোশ্যাল ও পোস্ট করে ট্রাম্প সরাসরি অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনে শুধু নিজস্ব চাহিদা মেটাচ্ছে না, বরং মুনাফার জন্য খোলা বাজারে বিক্রি করছে। আর এই কাজ রাশিয়ার যুদ্ধযন্ত্রকে আরও জ্বালানি যোগাচ্ছে। তার দাবি, ইউক্রেন যুদ্ধে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, অথচ ভারত এসবে তোয়াক্কা না করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাই ভারতীয় পণ্যের উপর আরও বেশি শুল্ক বসানো হবে। প্রসঙ্গ, মাত্র কয়েকদিন আগে ভারতীয় পণ্যের উপর 45% শুল্ক আরোপের ঘোষণা করেছিল ট্রাম্প। এমনকি রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য ভারতকে জরিমানা দেওয়ার কথা বলেছেন তিনি। ট্রাম্পের এই বক্তব্যের পর ভারতের বিদেশ মন্ত্রকের কড়া প্রতিক্রিয়া আসে। বিবৃতিতে বলা হয়, এই অভিযোগ অন্যায্য ও যৌক্তিক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে রাশিয়া থেকে তেল আমদানিতে আমেরিকায় ভারতের উৎসাহ দিয়েছিল। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার নিজস্ব রাশিয়া বাণিজ্যের পরিসংখ্যানও তুলে ধরে নয়াদিল্লি। তাদের দাবি, সমালোচনার মুখে পড়া সত্ত্বেও ইউরোপ ও আমেরিকা নিজে রাশিয়া থেকে গ্যাস, সার, খনিজ ও পারমাণবিক জ্বালানি আমদানি করেছে, যা ভারতের বাণিজ্যের চেয়ে অনেক বেশি। বিদেশ মন্ত্রকের স্পষ্ট বার্তা, ভারতের উপর এই চাপ সৃষ্টি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। জাতীয় স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে ভারত। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও 94 ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও ভয়াবহ রক্তপাত। ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় মাত্র একদিনে প্রাণ হয়েছেন অন্তত 94 জন ফিলিস্তিনি, আহত হয়েছে আরও 439 জন। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, নিহতদের অনেকে এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম ও জনবল না থাকায় জীবিত বা মৃত কাউকে দ্রুত উদ্ধার করা সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, ত্রাণ সংগ্রহ করতে আসা সাধারণ মানুষেরও রক্ষা পাচ্ছে না। সোমবার একাধিক ত্রাণ কেন্দ্রে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে 29 জনকে, আহত হয়েছে আরও অন্তত 300 জন। এমন পরিস্থিতি গাজায় মানবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলেছে। 2023 সালে 7 অক্টোবর হামাসের আকাঙ্ক্ষিত হামলায় ইসরায়েলে নিহত হয় প্রায় 1200 মানুষ এবং 251 জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় গাজায়। এর জবাবে শুরু হয় ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান, যা টানা 15 মাস চলতে থাকে। আন্তর্জাতিক চাপের মুখে 2025 সালের 19 জুন যুদ্ধবিরতি ঘোষণা করলেও মাত্র 18 মাস থেকে আবারও দ্বিতীয় দফায় অভিযান শুরু করে আইডিএফ। এই দ্বিতীয় দফার হামলায় গত 4 মাসে প্রাণ হারিয়েছেন আরও 9440 জন, আহত প্রায় 38,000 মানুষ। এখন অন্তত 35 জন জিম্মি জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা, হামাস সম্পূর্ণ ধ্বংস, সব জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত সামরিক অভিযান বন্ধ হবে না। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বহুবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, এমনকি আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা অভিযোগও আনা হয়েছে। তবে তাতে কোনো পরিবর্তন আসেনি। গাজায় আকাশে এখনও ধোঁয়ার কুণ্ডলী, ভূপৃষ্ঠের কান্না আর ধ্বংসের স্তূপ, আর সেই সঙ্গে প্রতিদিনই বাড়ছে নিহতদের সংখ্যা। আগামী সপ্তাহে রাশিয়া সফর যেতে পারেন ট্রাম্পের বিশেষ দূত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে নতুন পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার এক ঘোষণায় ট্রাম্প জানান, তার বিশেষ দূত স্টিভ উইটকফ আগামী সফরে রাশিয়া সফরে যেতে পারেন। এর আগে ট্রাম্প রাশিয়াকে যুদ্ধ অবসানের জন্য 8 আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। তিনি স্পষ্ট করে বলছেন, এই সময়সীমার মধ্যে শান্তি চুক্তি রাজি না হলে রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু বিষয়টি কেবল রাশিয়ার সঙ্গে সীমাবদ্ধ নয়, ভারতের দিকেও অভিযোগের তীর ছুড়ছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ সহকারী স্টিফেন মিলার। তার দাবি, রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কিনে ভারত ইউক্রেনের যুদ্ধে অর্থ-ব্যয় করছে, এমনকি এই পরিমাণ চীনের প্রায় সমান। এটি আবার করার মতো তথ্য বলেই মন্তব্য করেন মিলার।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র এবং ইউরোপ বরাবর ভারতকে রাশিয়ার তেল কেনা নিয়ে সতর্ক করে আসছে। তবে দিল্লি স্পষ্ট জানিয়েছে, মার্কিন হুমকি সত্ত্বেও তারা রাশিয়ার কাছ থেকে তেল আমদানি চালিয়ে যাবে। ভারতের সরাসরি সূত্র বলছে, এই তেল আমদানি জাতীয় স্বার্থে এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আগামী সপ্তাহে ইউএফের রাশিয়া সফর সফল হলে হয়তো যুদ্ধবিরতির নতুন আলোচনার পথ খুলে যেতে পারে। তবে ব্যর্থ হলে ট্রাম্পের ঘোষিত কঠোর পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে আরও নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। ফিলিস্তিনের পক্ষে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া। গাজার উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও জরুরি ত্রাণ সহায়তার দাবিতে সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজে জড়ো হলেন হাজার হাজার মানুষ। রোববার এই মিছিলের নাম দেওয়া হয় মার্চ ফর হিউম্যানিটি। লাখেরও বেশি মানুষের অংশগ্রহণের বীজ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রকৃতি বাধা পেরিয়ে মানুষ এসে দাঁড়ায় ফিলিস্তিনের পতাকার হাতে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ব্রিজের দুই প্রান্ত। তাদের কণ্ঠে শোনা যায় ফিলিস্তিনি ফিলিস্তিনি আর ইসরায়েলের প্রতি তীব্র ক্ষোভের প্রকাশ। মানবসৃষ্ট দুর্ভিক্ষের প্রতিবাদে জানানো হয়, অনেকে ক্ষুধার প্রতীক হিসাবে হাতে নিয়েছিল হাঁড়ি পাতিল। প্লাকেট লেখা স্টপ দ্য জেনোসাইড, ফ্রি ফিলিস্তিন অ্যান্ড দ্য অকুপেশন। আয়োজকরা দাবি করেছে অংশগ্রহণকারীর সংখ্যা ৩ লাখের বেশি, তবে পুলিশের হিসাবের সংখ্যা ১ লাখের কিছু বেশি। এই বিশাল মিছিল ছিল ইউক্লিডেস প্রতিষ্ঠা জুলিয়াস অ্যাঞ্জেন্স এবং অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন সিনেটর। এক পর্যায়ে ব্রিজের ওপর যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় ১ কিলোমিটার জুড়ে মানুষের ঢল যেন রূপ নেয় ফিলিস্তিনের স্বাধীনতার জন্য এক গর্জনে। এই দিন শুধু সিডনিতেই নয়, মেলবোর্নেও একই সময়ে অনুষ্ঠিত হয় অনুরূপ বিক্ষোভ। সেখানে ছিল ব্যাপক পুলিশ উপস্থিতি। প্রতিবেদকদের দাবি, তেল আবিবের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে অবিলম্বনে। তাদের বার্তা স্পষ্ট, বিশ্বের প্রতিটি মানুষকে ফিলিস্তিনের প্রতি অবিচারের ইতি টানতে এগিয়ে আসতে হবে।